আমি জানি যে আপনারা কি পরিমাণ কষ্ট পান এবং এটা আমাদেরকে মানে আমরা যে আপনাদের সাথে শেয়ার করবো এই ক্ষমতা তো আমাদের নাই, কিন্তু আপনাদের প্রতি কোনো অন্যায় হোক, অবিচার হোক, এটা তো হতে দিতে পারি না। তো কোনো কারণে যদি আপনাদের সন্তানের নাম শহীদের তালিকায় না ঢুকে থাকে, সেটার জন্য আমি যা করার আমি অবশ্যই করব। কারণ আপনার সন্তানের রক্ত, এই পরিবর্তন, এই যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, সেই নতুন বাংলাদেশে আপনার সন্তানের রক্ত জড়িয়ে আছে। আমরা প্রায় 1500 শহীদের কথা এখনো জানতে পেরেছি। এখনো অনেকে আইসিইউতে আছে যারা আহত তালিকায় ছিল। অনেক আহত আইসিইউতে এখনো কিন্তু মারা যাচ্ছে, একের পর এক তারা লাশ পেয়ে যাচ্ছে, তারা আহত থেকে শহীদে পরিণত হচ্ছে। এটা কিন্তু আমরা মনে করি যে এই তালিকা যে বাড়ছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। কাজে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আমরা যে বিজয় বলি, বিজয়টা অনেক বড় কথা, কিন্তু যখন শহীদ এবং আহতদের কথা আমরা মনে করি, তখন মনে হয় যে তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, সেটা আমরা আদৌ পালন করতে পারছি কিনা, এবং সেটা পালন করতে পারার জন্যই যদি আমরা আদৌ একটা দিনও যদি কাজ করতে পারি, তাহলে নিজেদেরকে সার্থক মনে করব। একটা কথা হাসপাত ভাই এবং অন্যরা যারা বলেছেন আমি একটু শোধরাতে চাই, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা ক্ষমতায় বসার কোনো যোগ্যতা আমাদের নাই, এবং নির্বাচনও যদি হয়, যারা মানে আসবে, নির্বাচিত হয়ে আসবে, তারাও যেন ক্ষমতায় না বসে, এই চেষ্টাটাই করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, কারণ ক্ষমতা যে কি জিনিস সেটা আমরা দেখেছি, কি ভয়াবহ জিনিস, এবং সেটার জন্য আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। দায়িত্ব যারা নেবেন, যারা নির্বাচন করতে চান, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন, তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। এই যে আমরা ভারত এখন আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছে, আমাদের সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনার প্রেক্ষিতে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, এবং হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে। আপনারা ভয় পাবেন না, দয়া করে। আপনারা কি জানেন না ভারতকে জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? না। হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিয়েছে বড় জোর, কিন্তু এখানে রাখতে কি পেরেছে? না। তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য? আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে, এই যে ওনাদের সন্তান দেখেন 13 বছর 16 বছরের বাচ্চা, সর্বোচ্চ বড় জোর যারা মারা গেছে 24-25 বছর হবে, বড় কিছু মারা গেছে, কিন্তু আসলে সব একেবারে কচি বয়সের সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত সহ সারা পৃথিবীকে যে গণঅভ্যুত্থান কি জিনিস, এবং গণঅভ্যুত্থান করে 15 বছরের গেড়ে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে, যেটা কোনো রাজনৈতিক দল পারেনি। তো কাজেই আমরা ভারতকে ভয় পাই না। ভারত এটা একটা জুজু ভয় সৃষ্টি করছে, এবং এটা করে তারা অবশ্য একটা ভালো কাজ করেছে, এই সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বলছে। তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে। দেশের সার্বভৌমত্ব, এটা আমাদের সবার দরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তো কাজে আমি মোটেও ভীত না, বা আমাদের কি হয়ে যাচ্ছে আমি এটা মনে করি না। হাসিনা যদি দেশে আসে,
তাহলে তার বিচারের জন্য আনবো আমরা। হাসিনা দেশে এনে আসতে পারবে না, হাসিনার বিচার করতেই হবে। এত মৃত্যু শুধু জুলাই আগস্টে ঘটেনি, গত 15 বছরে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, যখন তখন ধরে নিয়ে গেছে, মেরেছে, আমরা হিসাব দিতে পারবো না। হাসিনার বিচার এই মাটিতে হবে। হাসিনা শুধুমাত্র আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য, এছাড়া তার এই দেশে আসার কোনো অধিকার নাই বা কোনো ক্ষমতা নাই। আমি একটু বলবো আমাদের হরিজন ভাই বোনদের জন্য যে আমরা আসলে যখন এমনকি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর সাথেও বসি, আমার কাছে এটা একটা প্রশ্ন যে সেখানে কিন্তু কোনো হরিজনের প্রতিনিধিত্ব দেখি না। তার মানে কি ধর্ম শুধু মানে বিশেষ বড় ধর্ম হরিজনদেরকে ধর্ম নেয়, আমাদের সাধারণ দলিত বলি যাদেরকে তাদেরকে ধর্ম নেয়? আমরা এই জন্য এই যে ধর্মীয় পরিচয় যে আমরা বিভাজন সৃষ্টি করছি, কেন আমরা শুধু মানুষ পরিচয় হতে পারবো না? যতক্ষণ এই ধর্মীয় সম্প্রীতি আমাদের দরকার, কিন্তু আমাদের দরকার মানুষের সম্প্রীতি। আমরা সব মানুষ এক হব। এটা ছাড়া আমাদের ধর্মীয় সম্প্রীতির জন্য এত মারামারি কাটাকাটি বা আকুতি করার দরকার নেই। মানুষের সম্প্রীতি রক্ষা করতে পারবো কিনা সেটাই আমাদেরকে দেখতে হবে। সামিনা লুৎফাকে আমি ধন্যবাদ জানাই যে আমার অনেকগুলো কথা, যেগুলো আমি সব কথার উত্তর দিতে পারবো না, কিন্তু যেগুলো মানুষের জানা দরকার, যেগুলো আমাদের জানা দরকার এবং যেগুলো আমাদের করা দরকার, সেগুলো আপনারা বলেছেন। কৃষি নিয়ে বলবো যে কৃষি আসলে একটা আগেও ছিল অবহেলিত একটা সেক্টর, এমন একটা জায়গা যেখানে আপনি যদি মানে বাংলাদেশ কৃষির যদি বইগুলো ঘাটেন, যেমন এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স বুক বের হয়, ওখানে কিন্তু কৃষকের সংখ্যা পাবেন না। কত আলু হয়, কত ধান হয়, কত মানে অন্য পাট হয়, সব তালিকা পাবে, কিন্তু কৃষকের সংখ্যা পাবেন না। তার মানে হলো কৃষি আর কৃষক এক না। কৃষিকে তারা আধুনিক করে ফেলবে, কয়দিন পরে ট্রাক্টর আসবে, ট্রাক্টর এসে আরও কোম্পানির হাতে চলে যাবে। আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না, এই যে এমনকি হারভেস্টারগুলো যে আনছে, যে ফসল কাটার জন্য শ্রমিক পাওয়া যায় না, কাজে হারভেস্টার দিয়ে এসিআই কোম্পানি আপনাদেরকে একসাথে অনেকগুলো কাজ করে দেবে। এটার মানে কি জানেন? কোনো কৃষক থাকবে না। আমি যখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আসছি, তখন আমি যখন দেখলাম যে এই প্রাণী মানে গরু ছাগল যারা পালবে ওটার কথা নাই, গ্রামের মানুষ যে এত গরু ছাগল পালে, বিশেষ করে মহিলারা, ওটার কথা খুব কম। কেন আমরা বড় ডেয়ারি ফার্ম করব, বড় ক্যাটল ফার্মিং করব? আমেরিকা থেকে বুল এনে আমাদের এখানে নাকি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে আমাদের বিশাল মাংসের প্রয়োজন মেটাবে। আমাদের যদি দেশে সারা চর এলাকাগুলোতে, গ্রাম এলাকাগুলোতে যদি আমরা মহিলাদেরকে দিয়ে এবং কৃষক পরিবারগুলোকে সহায়তা করি, যে টাকা দিয়ে ওই যে ষাঁড়টা আমেরিকা থেকে আসবে তার যে খরচ, তাতে করে আমি হাজার মানুষকে সহায়তা করতে পারি। আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রাণীজ উৎপাদনের দিকে চলে যাচ্ছে, সেটা আমি এটাকে বদলাবার চেষ্টা করছি। পোলট্রি যখন বলি তখন মুরগি থাকে না, পোলট্রি ফার্ম, এবং পোলট্রি করতে গিয়ে আমরা কিছু গুটি কয় কোম্পানির হাতে আমরা আটকে গেছি, কারণ তারাই বাচ্চা উৎপাদন করে, তারা ফিড উৎপাদন করে, এবং তারা যদি না দেয় সময় মতো, তাহলে আমাদের ক্ষুদ্র খামারিরা বাঁচতে পারে না। দেশীয় মুরগি মরে যাচ্ছে, এগুলো সব কিন্তু নষ্ট করে দিচ্ছে। কাজেই এই যে খাদ্য সরবরাহের কথা বলে, হ্যাঁ, যেমন খুব আমার সাথে একটা মানে আমি মিডিয়াকে বলবো যে এই অংশটা আমি একটু মানে ইয়েতে বলতে চাই। যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমার একটু সংঘাত হয়
যে আমরা একটু ডিমের দাম বেড়ে গেছে, ওরা ঘোষণা দিয়ে দেয় ডিম আমদানি করবে। ডিম আমদানি করে তো আমাদের ডিম ঘাটতির সমাধান হবে না, এবং ওইটাতে আমাদের খামারিদের ক্ষতি হবে। তো এখানে আমি অনেক সময় কিন্তু করি, আমি যেহেতু আন্তঃমন্ত্রণালয়ের ব্যাপার, আমি এটাকে অত পাবলিক বলতে চাই না, কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে আমাদের মাথায়, মানে সরকার যারা আমরা চালাই, সবার মাথায় কিন্তু সত্যিকারের মানুষের কথা নাই। এবং এটা যেমন বলে যে আমরা খাদ্য সরবরাহ করব, খাদ্য সরবরাহ করব কীভাবে? খাদ্য কি আমদানি করলে? এখন ধানের যদি শর্ট করে বলবে যে চাল আমদানি করব, তো চাল আমদানি করব, তো আমি তার আগেই কেন কৃষি পরিকল্পনা করে আমি এতগুলো জমি পড়ে আছে সেগুলোকে কেন আমি চাষ করতে পারবো না? আমার মাছের উৎপাদন বাড়াবার জন্য যেটা করে যে চাষ করা মাছের কথা বলে যে পৃথিবীতে আমরা চতুর্থ পর্যায়ে আছে, কিন্তু আমার তো সেটা দরকার নেই। আমার দেশীয় মাছ যেগুলো জলাশয়গুলোতে ছিল, হাওরে ছিল, নদীতে ছিল, সেগুলো যারা ধরছেন তাদের সাথে আমি মানে ভোলায় গেছি, আমি হাওড়ে গেছি, অনেক জায়গায় গেছে, তাদের সাথে যখন কথা বলি আমার খুব দুঃখ লাগে। একটা কথা তারা কি বলে জানেন? ম্যাডাম, আপনারা একটু প্রকৃত মৎস্যজীবীদের তালিকা করেন। মৎস্যজীবীদের আগে প্রকৃত কথাটা থাকতে হবে কেন? মৎস্যজীবী তো মৎস্যজীবী। তো কাজে তার মানে এই যে দেখেন, এটা একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। ইজারা দিচ্ছে ভূমি মন্ত্রণালয়, মাছ উৎপাদন করব মৎস্য মন্ত্রণালয়। সেখানে আমরা দেখছি যে ভূমি মন্ত্রণালয় যখন ইজারা দেয় তখন সেটা বাণিজ্যিক কারণে অন্যান্য কাজে ব্যবহার হয় এবং ক্ষতিকর কাজেও ব্যবহার হয়, অথচ মৎস্যজীবীরা ইজারা পায় না। এবং সেই জায়গায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি, আমরা কথা বলছি, আশা করি যে এগুলো আমরা অন্তত কিছু না কিছু পরিবর্তন করতে পারবো যতদিনই থাকি। কতদিন থাকবো জানি না, কিন্তু যতদিনই থাকি প্রতিটা দিন ব্যবহার করার চেষ্টা করব যে অন্তত নতুন কিছু পরিবর্তন আনা যায় কিনা। দ্রব্যমূল্য মধ্যে তো আসলে চাল, ডাল, মাছ, মাংস সব কিছুই আছে, তো কিন্তু আমরা আসলে সবটা কমাতে পারছি না, এটা সত্যি। একটা উদাহরণ দেই যে ডিম যখন খামারিদের কাছ থেকে ঢাকায় আসে, শুধু কাউরান বাজারে 60টা হাত পরিবর্তন হয়, এবং 60টা হাত পরিবর্তন হতে গিয়ে বোঝেন 1 টাকা করে বাড়লো, ওটা ডিমের দাম ডজনে বা 50 পয়সা করে বাড়লো, বেড়ে যায়। তার মানে এই যে চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো আমরা এক মন্ত্রণালয় থেকে পারছি না, কিন্তু এটা কিন্তু একটা বিশাল জায়গা যেখানে আমরা আপনাদের সবার সহযোগিতা লাগবে এটাকে বন্ধ করার জন্য। এবং বাজার নিয়ন্ত্রণের মধ্যেও কিন্তু আছে, মানে অনেক ক্ষেত্রে আমরা যেটা শুনতে পাই, এবং এটা সত্যিও, যে আমরা হয়তো হাসিনাকে মানে হাসিনা চলে গেছে বা দৃশ্যমান যারা সরকারে ছিল তারা চলে গেছে, কিন্তু তাদের দোষরা কিন্তু সব যায়নি। এটা কিন্তু আমাদেরকে চিনতে হবে, ওরা যায় নাই, ওরা এখনো আছে, ঘাপটি মেরে আছে, এবং যেখানে যেখানে তারা উল্টাতে পারে, তারা কষ্ট দিতে পারে। দেখেন, এই ফ্যাসিবাদী সরকারের যেটা চরিত্র, সেটা হলো মানুষকে কষ্ট দেয়া, নিজের স্বার্থে রক্ষার জন্য তারা মানুষকে কষ্ট দেয়। তো কাজে তারা কিন্তু এখনো আছে। কাজে আমরা এটা বললে হবে না সরকারের থেকে যে আমরা পারছি না, আপনারা করেন না, আমাদেরকে পারতেই হবে। কিন্তু তবুও আমি মনে করি যে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমি আর বেশি কিছু বলবো না, তবে সংবিধান সংস্কার মানে এই প্রশ্নটা যেহেতু আসছে, অনেকগুলো সংস্কার এখনো হয়নি, হবে হয়তো। রাজনৈতিক দলের চাপ আছে, তারা সারাক্ষণই নির্বাচনের কথা বলছে, নির্বাচন অবশ্যই দিতে হবে, কিন্তু যে কাজগুলো ন্যূনতম কাজ আমরা এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে করতে হবে, সেই কাজগুলো আমাদের শেষ করতেই হবে। সেই
প্রতিজ্ঞা আমরা করছি। আর সংবিধান সংস্কারে যেন আমাদের পরিজন বলি, দলিত বলি, মৎস্যজীবী বলি, জেলে বলি, কৃষক বলি, সবার অংশগ্রহণ নিশ্চিত করা যেন যায়, সেই দাবিটা আমি আপনাদের সাথে একই সাথে তুলছি।